श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে। পূজনীয়া মেরি লুইস বার্গ মহাশয়ার রচনা। ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়। পৃষ্ঠ সংখ্যা 138। শিকাগো ও তার আশেপাশে। ভারতের রান্নার চেয়ে আমাদের আমেরিকান রান্নায় মশলা কম বলে দিদিমা ভয় পেতেন হয়তো সে রান্না তার কাছে রুচিকর হবে না। তিনি দিদিমাকে বলেছিলেন পশ্চিম দেশে আসার আগে সে দেশের আচার ব্যবহারের সঙ্গে মানিয়ে চলা ও নিমন্ত্রণ কর্তাদের আহার্য গ্রহণ করার জন্যে তিনি রামকৃষ্ণের নির্দেশ পেয়েছিলেন। তাই আমরা যে রকম খেতাম তিনিও তাই খেতেন। দিদিমা তার কাছে জানতে চেয়েছিলেন কোনো বিশেষ জিনিস তার চাই কিনা। উত্তরে তিনি বলেছিলেন, না, তার প্রয়োজন নেই, তোমাদের যা আছে তাতেই আমার হবে। আমার দিদিমার স্যালাড তৈরির শখ ছিল। তাতে তিনি যেসব উপাদান ব্যবহার করতেন তার মধ্যে ছিল ট্যাবাস্কো সস। তার বন্ধু লুসিয়ানার ম্যাকিলহেনিসরা সেটা পাঠাতেন। তাকে সেই সসের বোতল দিয়ে তিনি বলতেন, মাংসের ওপর 2-1 ফোঁটা ছিটিয়ে দিন। তিনি এত দরাজ হাতে সেটা ঢাললেন যে আমরা হাঁ হয়ে গিয়ে বললাম, ও কি করছেন, ভীষণ ঝাল। তিনি উচ্চকণ্ঠে হাসতে হাসতে খুব আনন্দের সঙ্গে সেটা খেলেন। তারপর থেকে একটা অতিরিক্ত সসের বোতল তার জন্যে রেখে দেওয়া হতো। এক শুক্রবার বিকেলে মা তাকে নিয়ে গিয়েছিলেন প্রথম সিম্ফনি কনসার্ট শোনাবার জন্যে। তিনি গভীর মনোযোগের সঙ্গে কনসার্ট শুনলেন, কিন্তু মাথাটা একদিকে হেলিয়ে, মুখে একটা পরিহাসের অভিব্যক্তি নিয়ে। শেষ হলে মা জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো? উনি বললেন, হ্যাঁ, খুবই সুন্দর। কিন্তু মার মনে হলো উনি যেন কি একটা গোপন করতে চাইছেন। তিনি আবার প্রশ্ন করলেন, কিন্তু আপনাকে চিন্তিত মনে হচ্ছে, কি ভাবছেন? উত্তরে উনি বললেন, দুটো ব্যাপারে আমি বিভ্রান্ত। প্রথম, অনুষ্ঠান সূচিতে কেন বলা হলো এই একই অনুষ্ঠান আবার শনিবার সন্ধ্যায় শোনা যাবে? দেখো, ভারতে সকালে বাজানো হয় এক রকমের সুর, দুপুরে অন্য রকম, আবার সন্ধ্যায় এক বিশেষ ধরনের সুর। সুতরাং আমার মনে হচ্ছে যে সুর তোমাদের বিকালে ভালো লেগেছে রাত্রে সেটা ভালো লাগবে না। আর একটা জিনিস যা আমার কাছে বিস্ময়কর মনে হলো তা হচ্ছে চড়া সুরের অভাব এবং দুটি নোটস সুরের মধ্যে বিরতি এর প্রাধান্য। আমার মনে হচ্ছে তোমরা যে আমাকে সুইজারল্যান্ডের পনির দাও তার মতোই এতে ছিদ্র আছে। যখন তিনি বক্তৃতা দিতেন তখন শ্রোতারা ভারতে তাঁর কাজের জন্যে তাকে অর্থ দিত। তার অর্থ রাখার কোনো পকেট ব্যাগ ছিল না, তাই সেগুলো রুমালে বেঁধে বাড়ি ফিরতেন বাচ্চা ছেলের মতো সগর্বে। তারপর দিদিমার কোলে সেগুলো ঢেলে দিতেন তার জিম্মায় রাখার জন্যে। দিদিমাই তাকে মুদ্রা চিনিয়েছিলেন এবং সুচারুভাবে গুণে আলাদা আলাদা করে রাখতে শিখিয়েছিলেন। প্রত্যেকবার তাকে মোট অর্থ লিখে রাখতে বলতেন। তারপর সেগুলো জমা হতো দিদিমার ব্যাংকে। যে মানুষদের তারা জীবনে দেখেনি তাদের জন্য শ্রোতাদের এই দান তাকে বিমুগ্ধ করত। একবার তিনি দিদিমাকে বলেন যে আমেরিকায় এসে তিনি জীবনের সবচেয়ে বড় প্রলোভনের সম্মুখীন হয়েছেন। একটু খোঁচা দেবার জন্যে দিদিমা বলেন, মেয়েটি কে স্বামী?
তিনি হাসিতে ফেটে পড়ে বললেন, না না, কোনো মহিলা নয়, সেটা হলো সংগঠন। তারপর তিনি ব্যাখ্যা করে বোঝালেন কিভাবে রামকৃষ্ণ শিষ্যরা গ্রামে গিয়ে গাছের তলায় শান্ত হয়ে বসে অপেক্ষা করে তাদের জন্যে, যারা নানা অসুবিধা ও অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে, তারা এসে আলোচনা করবে বলে। কিন্তু আমেরিকায় এসে দেখা গেল কাজকে সংগঠিত করলে কত সুচারুভাবে তা সম্পাদন করা যায়। তবে ভারতীয় চরিত্রের পক্ষে কী ধরনের সংগঠন উপযোগী হবে সে বিষয়ে তার সংশয় ছিল। পশ্চিমী দুনিয়ায় যা মঙ্গলজনক বলে মনে হয়েছে সেটা কিভাবে তার দেশের মানুষের জন্যে গ্রহণ করবেন তা নিয়ে তিনি অনেক ভাবনা চিন্তা ও পর্যবেক্ষণ করেছেন। আমি আগেই তার আইরিশ উচ্চারণ ভঙ্গির কথা বলেছি। আমার দাদামশাই একবার তাকে বলেছিলেন, দেখুন, আপনি যখন পাশের ঘরে কথা বলেন তখন আপনার উচ্চারণ ভঙ্গি শুনে মনে হয় আমার বাড়িতে কোনো বিদগ্ধ আইরিশ ভদ্রলোক এসে রয়েছেন। উনি রীতিমতো অবাক হয়ে বললেন, এ পর্যন্ত কেউ তো এ কথা বলেনি। তারপর ভেবেচিন্তে বললেন, দেখুন, ভারতে আমার সবচেয়ে প্রিয় অধ্যাপক ছিলেন একজন আইরিশ ভদ্রলোক, ডাবলিনে ট্রিনিটি কলেজে স্নাতক। আমি তার সব বক্তৃতা শুনেছি এবং বেশ ভালো করে দেখেছি। আমার মনে হয় আমি তখন ইংরেজি কথোপকথনে অভ্যস্ত ছিলাম না বলে আমার অজ্ঞাতসারেই তার উচ্চারণ ভঙ্গি নকল করেছি। স্বামী চলে যাওয়ার পর মা কিছু কিছু প্রাচ্য দর্শন পড়াশুনো করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন, কারণ তিনি বুঝেছিলেন তার শিক্ষা পরিপূর্ণভাবে বোঝবার মতো পশ্চাৎভূমিকা তার নেই। পরবর্তী শীতকালে শ্রীমতী পিক নামে এক মহিলা শিকাগোয় কিছুদিন ক্লাস করেছিলেন। সেই ক্লাস চলার সময় মা বিস্মিতভাবে আবিষ্কার করেন তিনি যদি কুচি কুচি করে ছেঁড়া কোনো চিঠি দুহাত দিয়ে ধরেন তাহলে পত্রলেখকের মানসিক ও কায়িক পরিচয় সংক্ষিপ্ত অথচ সুস্পষ্টভাবে তার সামনে ফুটে ওঠে। বছরখানেক বাদে স্বামীজি শিকাগোয় ফিরে এলে মা তার আশ্চর্য শক্তির কথা স্বামীজিকে জানাতে তিনি বলেন, এ শক্তি তাঁরও ছিল এবং যৌবনে এই শক্তি দেখিয়ে অনেক মজা করেছেন। কিন্তু রামকৃষ্ণ তার এই শক্তি কেড়ে নিয়ে তাকে বলেছিলেন, এই শক্তি মানুষের কল্যাণ ভিন্ন অন্য কোনো কাজে ব্যবহার করো না। যে হাত দিয়ে এই অনুভূতি পাওয়া যায় সে হাত যন্ত্রণা ও কষ্ট লাঘব করতে পারে, সুতরাং নিরাময়ের কাজে এই শক্তি ব্যবহার করবে। এই দ্বিতীয়বার এসে তিনি আমাদের কাছে খুব অল্প সময় ছিলেন। তিনি জানতেন তার নিজস্ব অভ্যস্ত খাদ্য গ্রহণে এবং বেশিক্ষণ ধ্যান ধারণায় তিনি অনেক ভালো করে শিক্ষা দিতে পারেন। তাছাড়া সাহায্যের জন্যে তার কাছে যারা আসত তাদের অনেক বেশি লোককে গ্রহণ করারও সুযোগ পাবেন। তাই আমার দিদিমা একটা সাধারণ ও আরামদায়ক বাসা খুঁজে নিতে তাকে সহায়তা করেছিলেন, কিন্তু সেটা আমি দেখেছি বলে মনে পড়ে না। স্বামীজির সজীব ও আকর্ষণীয় ব্যক্তিকে অনেক মহিলাই রীতিমতো স্বামীজির সজীব ও আকর্ষণীয় ব্যক্তিত্বে অনেক মহিলাই রীতিমতো ভেসে গিয়েছিলেন এবং খোসামত করে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেন। কখনো তিনি যুবক এবং তার মহান আধ্যাত্মিক অনুভূতি ও মানসিক তীক্ষ্ণতা সত্ত্বেও জাগতিক হালচাল বিশেষ বুঝতেন বলে মনে হতো না। আমার দিদিমার এই নিয়ে দুর্ভাবনা ছিল। তার ভয় ছিল হয়তো কোনো মিথ্যা ও অস্বস্তিকর অবস্থায় তিনি পড়তে পারেন, সেই জন্যে তাকে কিছু সতর্ক করে দিতে চেয়েছিলেন। তার এই আশঙ্কা স্বামীজিকে স্পর্শ করেছিল, তিনি মজা পেয়েছিলেন। দিদিমার হাতটাকে আদর করে তিনি বললেন, আমার আমেরিকান মা প্রিয় শ্রীমতী লায়ন, আমার জন্যে ভয় পেও না,
সত্যি বটে, আমি অনেক সময় বটগাছতলায় শুয়ে চাষিদের দেওয়া এক মুঠো ভাতে দিন কাটিয়েছি। কিন্তু এটাও সত্যি, আবার কখনো মহারাজার প্রাসাদে অতিথি হয়েছি এবং সেখানে কৃতদাসী নিযুক্ত হতো আমাকে সারা রাত ময়ূরের পাখায় হাওয়া করার জন্যে। প্রলোভন কাকে বলে তা আমার জানা আছে, সুতরাং তোমার আশঙ্কার কারণ নেই। আমার মাসি ক্যাথারিনকে, শ্রীমতী রবার্ট এইচ হ্যামিল, জিজ্ঞাসা করলাম সে আমার বিক্ষিপ্ত স্মৃতিকথায় কিছু যোগ করতে চায় কি না। সে তখন অন্যের বধূ এবং নিজের বাড়িতে থাকত, সুতরাং তার বাবা মার কাছে বড় একটা আসত না। স্বামীজি সম্পর্কে আমি যা বলেছি সেও সেইটুকুই বলতে পারল। সে কোনোদিন স্বামীজিকে বক্তৃতা করতে শোনেনি। যাই হোক, সে এবং তার স্বামী ছিল তরুণ বুদ্ধিজীবী। তাদের ঘিরে আমাদের বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ অধ্যাপক, সাংবাদিক প্রভৃতির গোষ্ঠী গড়ে ওঠে। এক রবিবার সন্ধ্যায় মাসি যখন স্বামীজির আকর্ষণের কথা বলছিল, তখন তারা বলল আধুনিক বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিকরা সহজেই ওর ধর্মীয় বিশ্বাস ফাঁস করে দিতে পারে। মাসি বলল, আমি যদি তাকে এখানে আসছে রবিবার টেনে নিয়ে আসি, তোমরা সকলে তার সঙ্গে আলাপ করতে আসবে তো? তারা রাজি হলো। একটা ঘরোয়া নৈশাহারে স্বামীজি তাদের সঙ্গে আলাপ করলেন। কী বিষয়ে সেদিন আলাপ হয়েছিল মাসি মনে করতে পারল না, কিন্তু সেদিন সারা সন্ধ্যাটা সব রকমের বিতর্কে সজীব ও আকর্ষণীয় হয়ে উঠেছিল সেটা বলতে পারলেন। ক্যাথারিন মাসি বলল, স্বামীর বাইবেল, কোরআন ও অন্যান্য প্রাচ্য ধর্ম সম্পর্কে প্রগাঢ় জ্ঞান এবং বিজ্ঞান ও মনস্তত্ত্বে দখল কিছু বিস্ময়কর। সন্ধ্যা কাটবার আগেই সেই সন্দিগ্ধ টমাসের দল হার মেনে নিয়ে স্বীকার করল স্বামীজি প্রত্যেক ক্ষেত্রেই নিজের বক্তব্যে অবিচল ছিলেন। তারা স্বামীজির প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসায় আপ্লুত হয়ে সেদিন বিদায় নিয়েছিল। উৎস কর্নেলিয়া কঙ্গার মেমোয়ার্স অফ স্বামী বিবেকানন্দ, প্রবুদ্ধ ভারত, মে 1956, পৃষ্ঠা 205-8, জানুয়ারি 1971, শিকাগো বিবেকানন্দ সোসাইটিতে কর্নেলিয়া কঙ্গারের ভাষণ। কুমারী কঙ্গারের মাসির বুদ্ধিজীবী বন্ধুরা অবশ্যই নতি স্বীকার করতে পারেন, এই সময় স্বামীজি বিশ্ববিদ্যুৎ কংগ্রেসে সমবেত পৃথিবীর কয়েকজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের সঙ্গে মেলামেশা করতেন। তার জীবনী অনুসারে পার্লামেন্টে তার আবির্ভাবের ঠিক পরবর্তীকালে তিনি অধ্যাপক ও শ্রীমতী এলিজা গ্রে আয়োজিত এক নিরামিষ নৈশাহারে সম্মানিত অতিথিরূপে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠান হয় শিকাগোর ঠিক উত্তরে মিশিগান হ্রদের পাশে গ্রে দম্পতির হাইল্যান্ড পার্কের বাড়িতে। জীবনী অনুসারে, জীবনী পৃষ্ঠা 406, সেখানে যারা আমন্ত্রিত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন লর্ড কেলভিন, পূর্ব নাম উইলিয়াম টমসন, অধ্যাপক ভন হেলমোজ, এরিটন হোপিট্যালিয়ার মতো বিখ্যাত বৈজ্ঞানিকেরা। বিখ্যাত বৈদ্যুতিক আবিষ্কর্তা এলিজা গ্রে ছিলেন ইন্টারন্যাশনাল ইলেকট্রিক্যাল কংগ্রেসের চেয়ারম্যান। কলাম্বিয়ান প্রদর্শনীর সঙ্গে সম্মিলিতভাবে ইলেকট্রিক্যাল কংগ্রেসের অধিবেশন হয় 1893 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। সতই এই সম্মেলনের কিছু প্রতিনিধি কিছু দিনের জন্য শিকাগোয় থেকে যান। কেলভিন ও হেলমহোজ অবশ্যই যথাক্রমে স্কটল্যান্ড ও জার্মানির প্রতিনিধি ছিলেন। এরিটন হোপিট্যালিয়া যিনি হন না কেন, তাকে ঐতিহাসিক জীবনীকার ও আবিধানিকরা মনে রাখেননি। এই প্রসঙ্গে জানাই, ফরাসি দেশ থেকে ইলেকট্রিক্যাল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন অধ্যাপক এডওয়ার্ড হসপিটালিয়ার।
शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।